ওয়েলকাম টু হালদার একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। আমরা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের প্রথম যে ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি নামক যে ছোট গল্পটি পড়ছিলাম। আগের দিনের ক্লাসে দেখেছিলাম যে ছুটি গল্পে কেন্দ্র চরিত্র ফটিক, সেই ফটিক গ্রাম অঞ্চল ছেড়ে যখন শহর অঞ্চলে আসে সে একটা উন্মাদনা নিয়ে এসেছিল যে বড় বড় শহর, সে কত কি শিখবে, কত কি জানবে। কিন্তু এসে সে বুঝতে পেরেছিল যে শহর অঞ্চলে থেকে গ্রাম অঞ্চলের যে তফাৎটি, সেই তফাৎটা সে যখন বুঝতে পেরেছিল তার কিন্তু আর শহর অঞ্চলে থাকতে ইচ্ছা করছিল না, এবং তার সঙ্গে তার মামির অবজ্ঞা, অনাদর, অপমান সব মিলিয়ে ফটিক কিন্তু হাঁপিয়ে উঠেছিল। এবং শুধু যে সে বাড়িতে হাঁপিয়ে উঠেছিল তা কিন্তু নয়, সে স্কুলেও হাঁপিয়ে উঠেছিল। কেন হাঁপিয়ে উঠেছিল? কারণ তার সহপাঠীরা তার সঙ্গে মেশে না, এমনকি মামাতো যে ভাইরা রয়েছে সেই ভাইরাও কিন্তু তার সঙ্গে মেশে না। আর আমরা দেখেছিলাম যে সে স্কুলের বাইরের যে দৃশ্য সেটা সে জানলা দিয়ে দেখছে, ক্লাসরুমের জানলা দিয়ে দেখছে, এবং সে কোথাও গিয়ে তার মনটা যখন একটু আনন্দ হচ্ছে, তারপরে আমরা পড়েছিলাম যে সে বই হারিয়ে ফেলছে, এবং বই হারিয়ে ফেলাতে সে কিছু সপ্তাহ মামিকে জানায়নি বা মামাকে জানায়নি। সে কি করেছে, সে নিজেই শিক্ষকের অবজ্ঞা, লাঞ্ছনা, অপমান সহ্য করেছে নীরবে, এবং নীরবে তার মারও সহ্য করেছে, সেই শিক্ষকের মারও সহ্য করেছে। কিন্তু সেই শিক্ষক যখন তাকে একদম পশুসুলভ আচরণ করত, তাকে মারধর করত, তখন অন্যান্য ক্লাসের সহপাঠীদের থেকেও সব থেকে বেশি আনন্দ পেত তার সেই মামার ছেলেরা, যারা কিনা ক্লাসে একেবারে পরিচয় দিতে একেবারে কুণ্ঠিত হতো বা পরিচয় দিতেই চাইতো না যে ফটিক তার মামাতো ভাই হয় বা এরকম, বা তার রিলেটিভ হয়, সেটা সে দিতে চাইতো না। এরপর আমরা দেখতে পাই একদিন সে সাহস সঞ্চার করে তার মামিকে জানায় যে সে বই হারিয়ে ফেলেছে। তখন তার মামি তাকে বলে যে মাসে 5 বার করে সে বই কিনে দিতে পারবে না। এই যে একটু একটু করে অপমান, অবজ্ঞা, অনাদর সহ্য করতে করতে তার মনে বিস্তর একটা অভিমান সঞ্চার করে, এবং সেই অভিমানের কালো মেঘ তার জমে তার মায়ের প্রতি, এবং সেখান থেকে এবং সমস্ত অবজ্ঞা, অপমান সহ্য করে সে আস্তে আস্তে কিন্তু অসুস্থের পথে কিন্তু এগিয়ে যায়। আমরা দেখতে পাই যে একদিন স্কুল ফিরে এসে তার গা ছ্যাঁকছ্যাঁক করে, তার মাথা প্রচণ্ড পরিমাণে ব্যথা শুরু হয়, কিন্তু সে ভয়ে বলতে পারে না, পাছে তার মামি তাকে আবার অপমান করবে। তার মামির আরো বেশি চাপ হয়ে যাবে সেই ফটিককে নিয়ে, কারণ পথ্য নেপথ্য তাকে কিনে দিতে হতে পারে, সেখানে সংসারের বাড়তি খরচ হতে পারে। সেই সমস্ত কিছু মাথায় রেখে ফটিক কিন্তু তার মামিকে বলে না সে অসুস্থ, বা এখানে বলা বাহুল্য তার মামাও কিন্তু শহর অঞ্চলে নিয়ে এসেছিল, কিন্তু তারপর মামির দায়িত্বে দিয়ে দেওয়ার পর সেও কিন্তু ফটিকের সেইভাবে কিন্তু খেয়াল রাখতে পারেনি। আজকের ক্লাসটি আমরা এখান থেকেই শুরু করব, তো চলো ক্লাসটি শুরু করা যাক। দেখো কি বলছে, পরদিন প্রাতকালে ফটিককে আর দেখা গেল না। ওই যে রাত্রিবেলায় তার প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা করছিল, তার গা ছ্যাঁকছ্যাঁক করছিল, অর্থাৎ তার কিন্তু আস্তে আস্তে জ্বর আসতে শুরু করেছিল। কিন্তু সেই জ্বরের কথা, সেই অসুস্থতার কথা ফটিক কিন্তু তার মামি বা মামা বা মামাতো ভাই কাউকেই জানায়নি। পরদিন প্রাতকালে, প্রাতকালে মানে হচ্ছে সকালবেলায়, প্রাতকালে মানে হচ্ছে সকালবেলায়, পরদিন যখন সকাল হয় ফটিককে কিন্তু আর পাওয়া যায় না। চতুর্দিকে প্রতিবেশীদের ঘরে খোঁজ করিয়া তাহার কোনো সন্ধান পাওয়া গেল না। এরপর দেখো ফটিক অভিমানে কি করেছে, সে যে মামির বাড়িতে থাকছিল, মামির সংসারে থাকছিল, ফটিকের জন্য যে বাড়তি খরচ হচ্ছিল, এই সমস্ত কিছু কোথাও গিয়ে ফটিকের কিন্তু মনে খুব একটা চাপ সৃষ্টি করেছিল। সেই চাপ থেকে ফটিক কি করেছিল, ফটিক কিন্তু সেই বাড়ি ছেড়ে কিন্তু বেরিয়ে এসেছিল। সে কাউকে জানায়নি, তার মামা, তার মামি কাউকে জানায়নি, সে শুধু নীরবে বেরিয়ে এসেছিল। এবং তখন যখন সকালবেলায় বাড়িতে ফটিককে পাওয়া যায় না, তখন কি করে ফটিকের মামা, সে তার চতুর্দিকে মানে চারপাশে যে প্রতিবেশীদের, মানে তার আশেপাশে যারা বসবাস করতো সেই সব প্রতিবেশীদের ঘরে খোঁজ করছিল যে তাদের বাড়িতে ফটিক গেছে কিনা। কিন্তু কি হলো,
সেই সন্ধান কিন্তু ফটিকের সন্ধান কিন্তু পাওয়া গেল না। এরপর দেখো কি বলছে, সেই দিন আবার রাত্রি হইতে মুষলধারে শ্রাবণের বৃষ্টি পড়িতেছে। অর্থাৎ আমরা দেখেছিলাম যখন আগের ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম যখন ফটিক সে অবজ্ঞা অনাদর পেতে পেতে সে ক্লান্ত হয়ে গিয়ে যখন তার মামাকে জিজ্ঞাসা করে যে সে বাড়ি কবে যাবে, তখন তার মামা বলে যে পুজোর ছুটি পড়লে। তাহলে পুজো আশ্বিন মাসে হয়, আর আশ্বিন মাস আসতে এখনো দেরি আছে, সেটা আমরা পড়েছিলাম। এবার আমরা দেখো এখানে পেলাম আরেকটা মাসের নাম, সেটা হচ্ছে শ্রাবণ মাস। তাহলে দেখো যখন ফটিক জিজ্ঞাসা করেছিল তখন কিন্তু মাসটা তাহলে চলছিল শ্রাবণ মাস, এবং সেই শ্রাবণ মাসে ফটিক কিন্তু কাউকে না বলে তার অপমান সহ্য করে নীরবে কিন্তু বাড়ি ছেড়েছিল। তারপর দেখো কি বলছে, সেই দিন আবার রাত্রি হইতে মুষলধারে শ্রাবণের বৃষ্টি শুরু হলো। শ্রাবণ মাসের বৃষ্টি আমরা দেখতে পাই অনবরত কিন্তু বৃষ্টি পড়তে থাকে, সেখানে বৃষ্টির কিন্তু কোনো শেষ থাকে না, যে একটুখানি বৃষ্টি হয়ে যে থেমে যায় তা কিন্তু নয়, শ্রাবণের বৃষ্টি অবিরাম পড়তে থাকে। সুতরাং তাহার খোঁজ করিতে লোকজনকে অনর্থক অনেক ভিজিতে হইল। এখানেও দেখো কোথাও গিয়ে ফটিকের একটা দোষ দেখানো হয়েছে, যে ফটিক যেহেতু বাড়ি থেকে বেরিয়ে গেছে তাই ফটিককে খোঁজার জন্য তার মামাকে এবং লোকজনদেরকে অনর্থক, মানে হচ্ছে যেটার কোনো অর্থই নেই, সেই অনর্থক ভাবে, মানে যেটা করার জন্য কোনো অর্থই থাকে না, এমনি আমরা কাজ করি, সেই কোনো উদ্দেশ্য ছাড়াই যে কাজ, সেটা বোঝানো হয়েছে যে কোনো অনর্থক ভাবে ভিজতে হবে, মানে লোককে আরো বেশি বিরক্ত করা হয়ে যাচ্ছে। এখানে আবার কিন্তু ফটিকের একটা দোষ তুলে ধরেছেন সমাজ পরিস্থিতি। এরপর দেখো কি বলছে, অবশেষে কোথাও না পাইয়া বিশ্বম্বর বাবু পুলিশে খবর দিলেন। এবার বিশ্বম্বর বাবু সে কি করলো, বিশ্বম্বর বাবু তার যে পুলিশ যেখানে থাকতো সেই কলকাতার পুলিশকে কিন্তু খবর দিয়েছে, কারণ তার বাড়ি থেকে একটা বাচ্চা, যে বাচ্চাটি গ্রাম থেকে এসেছে, যে শহর অঞ্চলে কিচ্ছু চেনে না, সে যখন অবজ্ঞা অনাদর অপমান সহ্য করে বাড়ি থেকে বেরিয়ে গেছে নীরবে, তখন তার মামা কিন্তু লোকজনকে সঙ্গে করে নিয়ে যখন খুঁজতে অপারগ হয়েছেন, তখন সেই বিশ্বম্বর বাবু কি করেছে, পুলিশের সাহায্য নেওয়ার জন্য পুলিশের খবর দিয়েছেন। এরপর দেখো কি বলছে, সমস্ত দিনের পর সন্ধ্যার সময় একটা গাড়ি আসিয়া বিশ্বম্বর বাবুর বাড়ির সম্মুখে দাঁড়াইল। এই গাড়িটা ছিল পুলিশের গাড়ি, ঠিক আছে, সম্মুখে মানে হচ্ছে বাড়ির সামনে। কি বলছে দেখো, বলছে সমস্ত দিন, এই যে রাত্রির থেকে বৃষ্টি হচ্ছিল, তারপর একটা গোটা দিন কেটে যায়, কিন্তু ফটিককে কোথাও মেলে না, ফটিককে কোথাও পাওয়া যায় না। সে অবশেষে পুলিশ সেই ফটিককে বের করে, এবং বের করে কি করে, সে খুঁজে বিশ্বম্বর বাবুর বাড়ির সামনে সেই গাড়িটা, পুলিশের গাড়িটা দাঁড় করায়। তখনও ঝুপঝুপ করিয়া অবিশ্রাম বৃষ্টি পড়িতেছে। বলছে যখন ফটিককে পাওয়া যায় তখনও কিন্তু ঝুপঝাপ করে, এখানে একটা বৃষ্টির বিশেষণ দেওয়া হয়েছে, যে বৃষ্টিটা কেমন করে পড়ছে, বৃষ্টিটা ঝুপঝাপ করে পড়ছে। একটু আগে আমরা দেখলাম বৃষ্টির আরেকটা বিশেষণ, যে অবিশ্রাম বৃষ্টি পড়ছে বা অবিরাম বৃষ্টি পড়ছে, অবিশ্রাম বৃষ্টি। দেখো ঝুপঝাপ করিয়া অবিশ্রাম বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টিটা কিরকম ভাবে পড়ছে, ঝুপঝাপ করে পড়ছে, মানে টিপটাপ করে পড়ছে। এবং যেহেতু শ্রাবণ মাসে বৃষ্টি অনবরত ভাবে হয়ে যায়, অবিরাম ভাবে হয়ে যায়, তাই বলছে। রাস্তায় এক হাঁটু জল দাঁড়াইয়া গিয়েছে, রাস্তায় কি করেছে, এক হাঁটু জল দাঁড়িয়ে গেছে, যেহেতু রাত্রির ভর বৃষ্টি হয়েছে। এবং দেখতে পাওয়া যায় যে কলকাতায় আমরা এখনো দেখতে পাই যে নিকাশি ব্যবস্থা ততটাও ভালো না, ওদের একটুখানি বৃষ্টি হলেই কিন্তু জল জমেছে, সেখানে তো সারা রাত্রি বৃষ্টি হয়েছে, জল জমে যাওয়ারই কথা। তাই বলছে এক হাঁটু জল জমে গেছে, মানে অনেকটা পরিমাণে জল জমে গেছে। সেই জল ডিঙিয়ে আবার ফটিককে খুঁজতে বেরিয়েছে তার মামা
এবং মামার পরিচিত লোকজন, অবশেষে পুলিশ। এবার ফটিকের একটা মনে ভয় আসতে পারে যে আবার হয়তো মামি তাকে আরো কথা শোনাবে, কিন্তু আমরা দেখবো যে এরপর আরো কোনো কিছু আছে কিনা মামির, বা মামি আরো কিছু বলছেন কিনা ফটিককে, সেই সমস্ত কিছু পড়বো। তো চলো পড়ি যে কি বলছে। দেখো, দুজন পুলিশের লোক গাড়ি হইতে ফটিককে ধরাধরি করিয়া নামাইয়া বিশ্বম্ভর বাবুর নিকট উপস্থিত করিল। কি বলছে দেখো, এবার পুলিশকে যেহেতু খবর দেওয়া হয়েছে, পুলিশ এবার তার নিজের কাজ করেছেন এবং তিনি কি করেছেন, সেই পুলিশ কি করেছেন, ফটিককে কিন্তু ধরাধরি করে নিয়ে এসেছে। কারণ তার তো এমনিতেই গায়ে জ্বর ছিল, তারপর তো সারা রাত্রি সে বৃষ্টিতে ভিজেছে, তাহলে সেখানে তো তার জ্বর বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবার দেখা যাক কি বলা হয়। দেখো কি বলছে, দুজন পুলিশের লোক গাড়ি থেকে, অর্থাৎ পুলিশের যে গাড়ি, সেই গাড়ি থেকে নেমে এসেছে এবং ফটিককে ধরাধরি করে সেই বিশ্বম্ভর বাবুর নিকট উপস্থিত করিল। বিশ্বম্ভর বাবুর কাছে গিয়ে নিয়ে এসে দাঁড়ালো। তাহার আপাত মস্তক ভিজা। আপাত মস্তক কথার অর্থই হচ্ছে পা থেকে মাথা পর্যন্ত ভেজা, কারণ বৃষ্টিতে সে ভিজেছে। সর্বাঙ্গে কাদা, সর্ব অঙ্গে কাদা। সর্বাঙ্গে মানে হচ্ছে সর্ব অঙ্গে, মানে কোথাও কোনো অঙ্গ বাকি নেই যে যেখানে কাদা লাগেনি, সব জায়গায় কাদা লেগেছে। মুখ চক্ষু লোহিত বর্ণ, চোখ মুখ একেবারে লাল হয়ে গেছে ফটিকের, থরথর করে কাঁপিতেছে। কারণ তার তো এমনিতেই প্রবল মাথা যন্ত্রণা ছিল এবং গায়ে জ্বর ছিল। সেখান থেকে সে যখন নীরবে বেরিয়ে গেছিল, সে বুঝতে পারেনি যে বৃষ্টি আসবে, এবং বৃষ্টি এসেছে, তাকে একদম পা থেকে মাথা অবধি ভিজিয়ে দিয়েছে এবং অনবরত বৃষ্টিতে সে ভেজার ফলে সে কখনো মাথা ঘুরে পড়ে যেতে পারে। সেই কারণে গোটা সর্ব অঙ্গে বলেছে কাদা, সেই কারণে তার কাদা লাগতে পারে। আর কি বলেছে দেখো, চোখ মুখ লাল হয়ে যাওয়া, চোখ মুখ একদম লোহিত বর্ণ হয়ে যাওয়া, কারণ তার তো জ্বর আসলে এমনিতেই চোখ মুখ লাল হয়ে যায়। তো সেই লাল হওয়াটা কিন্তু ফটিকেরও হয়েছে, এবং জ্বর হওয়ার কারণেই সে কিন্তু থরথর করে কাঁপছে। বিশ্বম্ভর বাবু প্রায় কোলে করিয়া তাহাকে অন্তঃপুরে লইয়া গেল। অন্তঃপুরে মানে হচ্ছে ভেতরে নিয়ে গেল। হ্যাঁ, বিশ্বম্ভর বাবু কি করলো, সে যেহেতু বিশ্বম্ভর বাবু যেহেতু বোনের ছেলে, তাই তার কিন্তু একটু হলেও কষ্ট এবং ফটিকের প্রতি তার একটা বিশেষ টান ছিল। ফলে সে যখন দেখতে পাচ্ছে যে বিশ্বম্ভর বাবু যখন দেখতে পাচ্ছে যে ফটিক থরথর করে কাঁপছে, ফটিক একেবারেই ভালো নেই, সে একদম ভিজে গেছে, তার সর্ব অঙ্গে কাদা এবং চোখ মুখ লাল, থরথর করে কাঁপছে, তখন সে কি করেছে, তখন সে প্রায় কোলে করেই, প্রায় ছোট তো সেজন্য কোলে করেই সে কি করেছে, অন্তঃপুরে নিয়ে গেছে, ভেতরে নিয়ে গেছে। মামি তাহাকে দেখিয়াই বলে উঠলেন, কেন বাপু, পরের ছেলেকে নিয়ে কেন এ কর্মভোগ? মামি, সে তো দেখতেই পাচ্ছিলাম আমরা প্রথম থেকে, যে মামি যখনই দেখেছে যে গ্রাম অঞ্চল থেকে ফটিককে নিয়ে আসা হয়েছে, মামির কিন্তু পছন্দ হয়নি। মামি বারবার কিন্তু রেগে উঠেছেন, এবং সে রেগে উঠে যে তার স্বামী অর্থাৎ বিশ্বম্ভর বাবুকে কথা শুনেছেন তা কিন্তু নয়। আমরা প্রথম থেকে দেখেছি কিন্তু ফটিককে এসে নানাভাবে অপমান করে গেছে, এবং অপমান করার ফলে ফটিক নীরবে যখন চলে গেছে, তখন চলে যাওয়ার পর যখন সে আবার পুলিশ যখন তাকে নিয়ে এসেছে বিশ্বম্ভর বাবুর কাছে, এবং বিশ্বম্ভর বাবু দেখেছে যে তার জ্বরে তার গা পুড়ে যাচ্ছে, সে থরথর করে কাঁপছে, চোখ মুখ লাল, সর্বাঙ্গে কাদা, আপাত মস্তক ভেজা, তখন জ্বর আরো বেড়ে যেতে পারে সেই সম্ভাবনা করে সে তাড়াতাড়ি করে সে কোলে করে নিয়ে ভেতরে যখন গেছে, তখন মামির আবার অপমান শুরু। মামি এবার ফটিককে কিছু বলছে না, মামি এবার বলছেন বিশ্বম্ভর বাবুকে, তার নিজের স্বামীকে বলছেন যে পরের ছেলে, ফটিক তো তাদের নিজের সন্তান নয়, ফলে পরের ছেলের জন্য কেন এই কর্মভোগ,
কেন এই কর্ম করছে বিশ্বম্বরবাবু, সেটা সেই মামি কিন্তু বলেছেন, অর্থাৎ বিশ্বম্বরবাবুর স্ত্রী কিন্তু বলেছে দাও ওকে বাড়ি পাঠিয়ে, মানে ওকে দিয়ে দাও না, বাড়িতে পাঠিয়ে দাও না, ও তো শহর অঞ্চলে থাকতে পারছে না, এই বলে সে দায়িত্ব থেকে নিজেকে তুলে নিতে চাইছে। কিন্তু দেখো এরপর কি বলছে, বাস্তবিক সমস্ত দিন দুশ্চিন্তায় তাহার ভালো রূপ আহারাদি হয় নাই, এবং নিজের ছেলের সহিত না হোক অনেক খিটখিট করিতেছেন। বাস্তবে কি বলছে, সমস্ত দিন, সারাটা দিন দুশ্চিন্তায়, যে একটা পরের ছেলে, অর্থাৎ যতই হোক, নিজের সন্তানই হোক আর পরের সন্তানই হোক, একটা কোনো সন্তান সে যখন একদম অসুস্থ থাকবে, প্রত্যেকটা বাবা মা এবং বাবা মার স্বরূপ যারা বাড়ির বড়, তাদের কিন্তু দুশ্চিন্তা থাকে। সেরকম দুশ্চিন্তা কিন্তু ফটিকের প্রতিও কিন্তু তার মামার, অর্থাৎ বোনের ছেলের জন্য কিন্তু বিশ্বম্বরবাবু দুশ্চিন্তা করে সারাদিন ভালো করে আহার আদি, মানে হচ্ছে ভালো করে খাননি, আহার আদি মানে হচ্ছে না খাওয়া দাওয়া করেই সে কি করেছে, এবং নিজের ছেলেদের সহিত, মানে ফটিকের যে মামাতো ভাইরা ছিল সেই ভাইদের সঙ্গেও কিন্তু সারাদিন খিটখিট করেছেন। কারণ তারা হয়তো কিছু বলতে এসেছেন, সেই মামার ছেলেরা যখন কিছু বলতে এসেছেন, তখন দুশ্চিন্তা থেকে নানা রকম, সে যে একটা দায়িত্ব করে ফটিককে নিয়ে এসেছিল শহর অঞ্চলে, কিন্তু সেই দায়িত্ব বিশ্বম্বরবাবু ভালো করে পালন করতে পারেননি। তো সেই সমস্ত দিক ভেবেই হয়তো বিশ্বম্বরবাবু কি করেছেন, নিজের সন্তানদের সঙ্গেও কিন্তু খিটখিট ব্যবহার করেছেন, এবং সে কি করেছে, সে কিন্তু দুশ্চিন্তায় আছে। সে বলতে এখানে বিশ্বম্বরবাবুর কথা বলা হয়েছে। বিশ্বম্বরবাবু ফটিকের জন্য বা ফটিকের চিন্তাইতে কিন্তু দুশ্চিন্তা করছেন, কারণ ফটিকের যদি কিছু হয়ে যায় তাহলে তার বোনকে বা দিদিকে কি জবাব দেবেন, এই সমস্ত কিছু চিন্তা ভাবনা করে ফটিকের কিন্তু মামা এবার কি করছেন, মামা কিন্তু দুশ্চিন্তা করছেন। এরপর দেখো কি বলছে, ফটিক এবার কাঁদিয়া উঠিয়া কহিল, আমি মার কাছে যাচ্ছিলুম, আমাকে ফিরিয়ে এনেছো? ফটিক এবার নীরবে অনেক অপমান, অবজ্ঞা, অনাদর, লাঞ্ছনা সহ্য করেছে, এবং কি হয়েছে, শিক্ষকের দেওয়া মারও নীরবে সহ্য করেছে, এবং সেই মার খেতে গিয়ে সে কিন্তু লক্ষ্য করেছে যে ক্লাসের অন্যান্য সহপাঠীদের থেকেও তার নিজের মামাতো ভাইরা তার মার খাওয়াতে বেশি প্রলোভন ছিল এবং তারা বেশি আনন্দ পাচ্ছিল তাতে। এই সমস্ত কিছু চিন্তাভাবনা করে ফটিক এবার কি করেছিল, সে সমস্তটা নীরবে নিজের মধ্যে রেখেছিল, নীরবে নিজের মধ্যে রেখে কাউকে না বলে সে একাকেই বেরিয়ে যেতে চেয়েছিল, তার মায়ের কাছে যেতে চেয়েছিল, কিন্তু সে তো ছোট, সে শহর অঞ্চলে কাউকে চেনে না, কিচ্ছু চেনে না, সে তাই রাস্তা হারিয়ে ফেলেছিল। এবং সে কি করেছে, বিশ্বম্বরবাবু কিন্তু এবার বিশ্বম্বরবাবুর কাছে কিন্তু ফটিক কেঁদে উঠেছে। এতদিন নীরবে সে সহ্য করে গেছে, সে কাউকে কোনো নালিশ করেনি, তার মামাকেও নালিশ করেনি। সে যে গ্রাম অঞ্চলে এত দুষ্টুমি করতো, সেই দুষ্টুমি সে ছেড়ে দিয়েছে, সে ভালো হয়ে উঠেছে। কিন্তু তাতেও কি হয়েছে, তাতেও কিন্তু ফটিক মামির মন পায়নি, মামাতো ভাইদের মন পায়নি, সহপাঠীদের মন পায়নি, শিক্ষকেরও মন পায়নি। কিন্তু এবার কিন্তু ফটিক কেঁদে উঠেছে, সে আর পারছে না নীরবে সহ্য করতে, সে এবার মামার কাছে কেঁদে উঠেছে, কেঁদে উঠে বলছে যে আমি তো মার কাছে যাচ্ছিলাম, আমার যে নিজের মা আমাকে যে জন্মদাত্রী মা জন্ম দিয়েছে, সেই মায়ের কাছে যাচ্ছিলাম। অর্থাৎ সেই গ্রামে ফটিক কিন্তু ফিরে যেতে চেয়েছিল, সেখানে তার মাতৃকোল, সেখানে তার মাতৃশিখর, সেই মায়ের শিখরে কিন্তু ফটিক চলে যেতে চেয়েছিল। সেই শহর অঞ্চলে যে একটা উন্মাদনা নিয়ে ফটিক এসেছিল, যে কত বড় বড় হয়তো সে কত বড় বড় বাড়িঘর দেখবে, সে ভালো ভালো স্কুলে পড়বে, সে ভালো হবে, এই যে একটা উন্মাদনা নিয়ে সে নিজের জায়গা ছেড়ে, নিজের গ্রাম অঞ্চল ছেড়ে, সে নিজের চেনা পরিবেশ ছেড়ে, চেনা বন্ধু বান্ধবকে ছেড়ে এক কথাতে, মামার এক কথাতে চলে এসেছিল। সেই ফটিক কিন্তু শহর অঞ্চলে এসে হাঁপিয়ে উঠেছে, সে হাঁপিয়ে উঠেছে সমাজের বলা ভুল, শহর অঞ্চলের মানুষগুলির দুর্ব্যবহারে,
এবং সে কারোর কাছে কোনো নালিশ করেনি, সে কারোর কাছে কোনো সে বলেও নি যে তাকে সেই ফটিককে যাতে অপমান করেছে, যারা অপমান করেছে তাদের কথা কাউকে কিচ্ছু বলেনি। সে নীরবে চলে যেতে চেয়েছিল তার নিজের মায়ের কাছে। কিন্তু সে এবার মামাকে প্রশ্ন করছে, আমাকে ফিরিয়ে এনেছো, আবার তুমি ফিরিয়ে এনেছো, সেই নরক যন্ত্রণা আবার তুমি দিচ্ছ। এই যে মনের একটা বৃত্তি, মনের একটা ভাব, সেটা কিন্তু ফটিক অনেক কষ্ট সহ্য করে কেঁদে উঠেই তার মামাকে বলেছিল। বালকের জ্বর অত্যন্ত বাড়িয়া উঠিল, সমস্ত রাত্রি প্রলাপ বকিতে লাগলো। বিশ্বম্বর বাবু চিকিৎসক লইয়া আনিলেন। এবার কি হলো দেখো, যতটা জ্বর ছিল, যতটা জ্বর সে বাড়ি ছাড়ার আগে, মামার বাড়ি ছাড়ার আগে ফটিকের ছিল, বৃষ্টিতে সারা রাত্রি ভিজে সেই জ্বর কিন্তু অনেক পরিমাণে বেড়ে গেছিল। এবং সেই পরিমাণে বেড়ে যাওয়ার কারণেই সে কি করলো, সে প্রলাপ বকা, মানে হচ্ছে ভুলভাল এক নাগারে বকে যাওয়া, সে প্রলাপ বকতে লাগলো, সে ভুলভাল বকতে লাগলো। সারাটা রাত্রি সে সেই প্রলাপ বকে গেছিল এবং জ্বর কি হচ্ছিল, অত্যন্ত পরিমাণে বেড়ে গেছিল। বিশ্বম্বর বাবুর দুশ্চিন্তার কারণ এবার সফল হতে হয়তো বসেছে। এবার দেখো বিশ্বম্বর বাবু কাকে এনেছে, বিশ্বম্বর বাবু চিকিৎসককে এনেছিল। আমরা সেই একই পরিস্থিতি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটা লেখাতেও কিন্তু দেখতে পেয়েছিলাম, সেটা হচ্ছে অমলকান্তি। সেই যে সারাদিন বা আমরা বলতে পারি ডাকঘর নাটকেও কিন্তু এই একটা পরিস্থিতি আমরা দেখেছিলাম। বিশ্বম্বরবাবু রবীন্দ্রনাথ ঠাকুর ছুটি গল্পেও কিন্তু সেই একই পরিস্থিতি, একই পরিবেশ কিন্তু সৃষ্টি করছেন তার লেখনীর মাধ্যমে। এখানেও দেখো বিশ্বম্বরবাবু আমাদের ফটিককে সুস্থ করবার জন্য চিকিৎসক আনছেন, কিন্তু চিকিৎসক এনেও কি কোনো লাভ হবে? এই যে আমাদের একটা প্রশ্ন চিহ্ন। ছোট গল্পের এটাই সার্থকতা যে ছোট গল্পে কিছুটা লেখা হয়, তারপরে একটা বিস্তর ফারাক থাকে, সেখান থেকে আমাদের মনে কিন্তু নানা রকম প্রশ্ন আসে যে এরপর কি হতে পারে, এরপর কি হতে পারে। সেই জন্যই আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রেষ্ঠ ছোট গল্পের স্রষ্টা বলা হয়েছে এই কারণেই। দেখো এই যে বিশ্বম্বরবাবু চিকিৎসক এনেছেন, চিকিৎসক এনে কি বলেছেন সেটা কিন্তু আমাদেরকে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখনীতে কিন্তু ছুটি গল্পে দেখানো হয়নি। এরপরে দেখো কি বলছে, ফটিক তাহার রক্তবর্ণ চক্ষু এবার উন্মেলিত করিয়া কড়িকাঠের দিকে হতবুদ্ধি ভাবে তাকিয়া কহিল, মামা আমার ছুটি হয়েছে কি? অর্থাৎ দেখো এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এটাই বোঝাতে চেয়েছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখনীতে আমরা দেখেছিলাম বিশ্বম্বর বাবু তার বোনের ছেলেকে সেই গ্রাম্য জীবন থেকে উৎখাত করে এনে বা তার মাতৃশিকড় থেকে নিয়ে এসে সে একটা ভালো জীবন দিতে চেয়েছিলেন। বিশ্বম্বর বাবু কিন্তু ফটিককে জোর করেছিলেন তা নয়, কিন্তু ফটিক তো ছোট, ফটিক তো কোনোদিনও শহরাঞ্চল দেখেনি, তাই তার সেই বাসনা থেকে, সেই ইচ্ছা থেকে সে এক কথাতে মামার কথাতে কিন্তু রাজি হয়ে গেছিল। কিন্তু বিশ্বম্বর বাবুর উচিত ছিল একবার তার স্ত্রীর সঙ্গে অর্থাৎ ফটিকের মামির সঙ্গে আলোচনা করে নিতে, যে সে তার নিজের সন্তানের বাইরেও তার বোনের একটি ছেলেকে নিয়ে যেতে চায়, সেখানে রেখে সে মানুষ করতে চায়। তাহলে হয়তোবা আমাদের ফটিককে এতটা অপমান, এতটা অবজ্ঞা, এতটা অনাদর পেতে হতো না। ছোট যারা হয় তারা এমনিতেই ভালোবাসার কাঙাল হয়, তাদেরকে ভালোবেসে যদি কোনো কাজ বলা হয় তারা কিন্তু ভালোবেসে সেই একটা কাজ কেন 100টা কাজ করতে রাজি থাকে। কিন্তু তাদের সাথে যদি দুর্ব্যবহার করা হয়, খারাপ আচরণ করা হয়, তাহলে কিন্তু তারা মনে মনে কি হয়, তারা মনে মনে তাদের রাগ জন্মায়, তাদের অভিমান জন্মায়। যে রাগ অভিমান কুড়ে কুড়ে খেয়েছিল আমাদের ফটিককে। আর এই 13-14 বছর বয়সটা এমনই বয়স যেখানে কিন্তু একেবারে শিশু তো নয়, যে একেবারে হয়তো তার
বছরের বয়স, তাকে হয়তো কেউ অপমান করলেও বা দুর্ব্যবহার করলেও সে কিন্তু বুঝতে পারবে না, কিন্তু 13-14 বছরে কিন্তু বোঝার বোধ শক্তি হয়ে যায়, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর হাতে কলমে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন তার লেখক, তার কবিতার মাধ্যমে, তার উপন্যাসের মাধ্যমে, তার ছোট গল্পের মাধ্যমে। এই গল্পেও কিন্তু, এই ছোট গল্পেও কিন্তু সেই অন্যথা কিন্তু হয়নি। দেখো, বিশ্বম্বর বাবু হয়তো মামিকে না জানিয়ে ফটিককে নিয়ে গেছিল, কিন্তু ফটিকের এই অপমান, এই অসম্মান, এই অনাদর, এই দুর্ব্যবহার পাওয়ার কিন্তু সে যে কোনো যোগ্য ছিল না, বা তার কিন্তু সে কিন্তু গ্রামে যে কি করতো, সে গ্রামে দুষ্টু বুদ্ধিতে ভরপুর ছিল, কিন্তু শহর অঞ্চলে এসে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাতে দেখতে পাচ্ছি ছুটি গল্পে ফটিকের একটাও কিন্তু সেই দুষ্টু বুদ্ধির পরিচয় আমরা কিন্তু পাই না, বা পাইও নি। ফটিক তার নিজের লাটাই, নিজের ছিপ তার ছোট ভাই মাখনলালকে দিয়ে এসেছিল একটাই কারণ সে মানুষ হতে আসছে, সে ভদ্র হতে আসছে। কোথায় আসছে? সে একজন ভালো মানুষ হতে আসছে। কোথায়? কলকাতায়। সব ছেড়ে দিয়ে চলে এসেছিল, কিন্তু সে কলকাতায় এসে সে শুধু অনাদার পেয়েছে, এবং অনাদার পাওয়ার জন্য সে ভালোবাসা আরো বেশি কাঙাল হয়ে উঠেছিল। এবং দেখো, এই যে অনাদার পেতে পেতে সে যখন সহ্য করতে পারলো না, তখন কিন্তু কি করলো, সে মামিকে না জানিয়ে, মামাকে না জানিয়ে, বাড়ির কাউকে না জানিয়ে, মামাতো ভাইদেরকে না জানিয়ে নীরবে একা বেরিয়ে গেছিল। সেখানেও কিন্তু সে তো ছোট, সে কোনোদিনও শহর অঞ্চল দেখেনি, সে শহর অঞ্চলে কোনো রাস্তাঘাট চেনে না, ফলস্বরূপ কি হয়, সে রাস্তা হারিয়ে ফেলে। এবং তাতেও কিন্তু মামির দেখো রাগ আমরা এখানে দেখতে পাচ্ছি। মামি বলছে যে একটা পরের ছেলের জন্য এই কর্মভোগ, এই দুর্ভোগ কেন? পরের ছেলেকে নিজের করে নিতে কিন্তু মামি পারেনি, সে তাই বারবার বলেছে তাকে দিয়ে আসতে। এখানে আমার মনে হয় যে বিশ্বম্বর বাবুর তার স্ত্রীর কথা শুনে ফটিককে যদি আগেই দিয়ে আসতেন তার মায়ের কাছে, তাহলে হয়তো শেষটা এরকম হতো না, বা শেষটা হয়তো এরকম হতো না বলতে ফটিককে একা একা বেরিয়ে আসতে হতো না। এবং ফটিক যখন বেরিয়ে এসেছে, তখন সে সারাটা রাত্রি যখন বেরিয়ে এসেছিল বাড়ি থেকে, তখন এমনিতেই তার জ্বর ছিল, এবং সারাটা রাত্রি সে বৃষ্টিতে ভিজে সেই জ্বর কিন্তু আরো বাড়িয়ে দিয়েছে। তাতে করে বিশ্বম্বর বাবুর কিন্তু সংসারে খরচ বেড়েছে, সেটাও কিন্তু মামির আপত্তি। আমরা মামির চরিত্রটা প্রথমের দিকে বিচক্ষণ মনে হলেও শেষের দিকে কিন্তু তার যে মনুষ্যত্ব, তার দিকে কিন্তু বারবার প্রশ্নচিহ্ন উঠেই যায়, যে নিজের সন্তানটাই সন্তান, পরের সন্তানটা সন্তান নয়। এই যে একটা মানসিকতা, এই মানসিকতা রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু মামি চরিত্রের মাধ্যমে কিন্তু দেখিয়েছিলেন। এবং আমরা দেখলাম, দেখো, যখন জ্বর আস্তে আস্তে বাড়তে থাকলো, তখন দুশ্চিন্তা করতে করতে কিন্তু বিশ্বম্বর বাবু ভালোভাবে খেতে পাচ্ছেন না। সমস্ত দোষটাই কিন্তু পড়ছে ফটিকের ঘাড়ে। নিজের ছেলেদের ওপরও, নিজের ছেলেদের সঙ্গে খিটখিট ব্যবহার করছেন। কার জন্য? ফটিকের জন্য। মামির সবকিছুর প্রশ্নের মূলে, সবকিছু দোষের মূলে ফটিককে দাঁড় করে দেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেই ব্যাপারটাই কিন্তু দেখিয়েছেন ছুটি গল্পে। এবং ফটিক অনেক যন্ত্রণা নিয়ে তার মামার কাছে বলছে, আমি তো আমার মায়ের কাছে যেতে চেয়েছিলাম, আমাকে কেন ফিরিয়ে এনেছো? আবার তোমরা আমাকে ফিরিয়ে এনেছো। এই যে একটা প্রলাপ, এটা কিন্তু সে জ্বরের ঘোরে সারাটা রাত্রি কিন্তু বকেছিল। এবং বিশ্বম্বর বাবুর এখানে বোঝা উচিত ছিল যে কতটা যন্ত্রণা হলে একটা মানুষ সারাটা রাত্রে এরকম ভাবে ভুলভাল বকতে থাকে, এবং সে তার যন্ত্রণার কথা বলতে থাকে। কিন্তু বিশ্বম্বর বাবু সেটা বুঝতে পারেননি। বিশ্বম্বর বাবু কি করেছেন? চিকিৎসককে এনেছেন তাকে সুস্থ করে তোলবার জন্য। অবশ্যই তার প্রতি, সেই ফটিকের প্রতি, বা তার বিশ্বম্বর বাবুর দিদির বা বোনের, আমরা দেখলাম যে দিদির না বোনের, যাই হোক, বোনের যে সন্তান, সেই বোনের সন্তানকে সুস্থ করে তোলবার জন্য। কারণ যে সুস্থ সন্তানকে সেই সেই গ্রাম অঞ্চল থেকে নিয়ে এসেছিল শহর অঞ্চলে, সে সুস্থ করে হয়তো বিশ্বম্বর বাবু ফিরিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু সেই সময়টা আদৌ কি পাবেন বিশ্বম্বর বাবু? সেই সমস্ত কিছুই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়েছেন তার লেখনীতে। এবং শেষে আমরা দেখতে পাই যে সারাটা রাত্রি যখন সে প্রলাপ বকে গেছে,
তখন অবশেষে ফটিক তার নিজের চোখ উন্মেলিত করেছেন। উন্মেলিত মানে হচ্ছে খোলা, খুলেছেন এবং হতবুদ্ধিভাবে তাকিয়েছে যে কি হচ্ছে আমার সঙ্গে, আমি তো চলে যেতে চেয়েছিলাম, আমাকে কেন এনেছে। সেই সমস্ত প্রশ্ন নিজের মধ্যে কিন্তু করেছে এবং করে তার মামাকে জিজ্ঞাসা করছে, মামা আমার ছুটি হয়েছে কি? এই যে একটা প্রশ্ন, এই প্রশ্নটা দেখো কেন করছে। এই প্রশ্নটা করার অর্থ একটাই, যে তাকে একটা কাজ করানোর জন্য মামা শহরাঞ্চলে এনেছিল। কাজটা হচ্ছে এটাই যে সে যতটা দুষ্টু ছিল যার জন্য তার মাকে প্রচুর কথা শুনতে হয়েছে গ্রাম অঞ্চলের মানুষের কাছে। এবং মাখনলালকে সে এত পরিমাণে দুষ্টুমি করতো মাখনলালের সঙ্গে যে তার মায়ের ভয় ছিল। এবং সে তার ফটিকের সামনেই কিন্তু তার মা বলেছিল যে এতটা যে পরিমাণে চালায় তাতে তার জ্বালাতন ধরিয়ে দেয়, অর্থাৎ শরীরেও যেন জ্বালাতন ধরিয়ে দেয়। সে আর সহ্য করতে পারছে না ফটিককে। সেই সমস্ত দিক থেকে ফটিককে ভালো করে তোলবার জন্য কিন্তু মামা এনেছিল এবং সেই শুভ বুদ্ধি যাতে উদয় হয় ফটিকের সেই কাজের জন্য। কিন্তু সেই শুভ বুদ্ধি কি হয়েছে? সেই শুভ বুদ্ধি যে কাজের জন্য মামা আনলো ফটিককে শহরাঞ্চলে, সেই শুভ বুদ্ধির তো অনেক আগেই আমরা দেখতে পেয়েছিলাম যে শহরাঞ্চলে আসার পর থেকে কিন্তু সেই শুভ বুদ্ধির কিন্তু উদয় হয়েছিল। তাকে ভালো স্কুলে পড়ানোর জন্য ফটিককে যখন বিশ্বম্ভরবাবু ভর্তি করেছিলেন তখন সে খাপ খাইয়ে নিতে পারেনি, কিন্তু কারোর সঙ্গে সে দুষ্টুমিও করেনি। এটা কিন্তু তার চরিত্রের একটা পজিটিভ দিক রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়েছেন। কিন্তু সেই জন্যই সেই মামাকে সে প্রশ্ন করছে, আমার কি ছুটি হয়েছে? এই যে নরক যন্ত্রণা থেকে আমি কি ছুটি পাবো না, বা আমার কি ছুটি হয়েছে? সে প্রশ্ন করেছেন বা প্রশ্ন ছুড়ে দিয়েছেন বিশ্বম্ভর বাবুর দিকে ফটিক। আজকের ক্লাসটি আমাদের এখানেই শেষ হচ্ছে।